Hello friends, hope you are doing great. In this video, I'm going to tell you how much money in total you need to come to Belgium as a new student. Alright, let me begin. So, আমি যেটা দেখেছি যখন আমি বেলজিয়ামে আসলাম অ্যাজ এ নিউ স্টুডেন্ট, তখন একজনের কাছে এক কথা শুনেছি, অনেক ফেক নিউজও দেখেছি, ফেক ভিডিও দেখেছি, কিন্তু আসলে ইউটিউবে বেলজিয়াম রিলেটেড ভিডিও খুবই কম। আমি আসলে ঠিক অতটা অথেন্টিক ইনফরমেশন পাইনি। সো আজকে আমি যেটা করব আপনাদেরকে বলবো যে আসলে বেলজিয়াম যদি আপনি স্টুডেন্ট হিসেবে আসতে চান তাহলে আপনার টোটাল কত টাকা খরচ হতে পারে। আমি আজকে যেটা করব আপনাদের একদম টোটালি স্টেপ বাই স্টেপ প্রত্যেক স্টেপে আপনার কত টাকা খরচ হতে পারে একদম শুরু থেকে শেষ পর্যন্ত বেলজিয়াম অবধি আপনার আসা পর্যন্ত সেটা আমি এক্সপ্লেন করবো আজকের ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক। আপনার ফার্স্ট স্টেপে যেটা লাগবে সেটা হলো আপনার ভার্সিটি, আপনার কাঙ্ক্ষিত যে ভার্সিটিটা আছে সেটা আপনার খুঁজে বের করতে হবে এবং সে ভার্সিটিতে আপনি কোন প্রোগ্রামে পড়তে চান। অনেক সময় আমাদের কনফিউশন কাজ করে, আসলে আমি পাবলিক ইউনিভার্সিটিতে পড়তেছি নাকি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তেছি আমি সেটাই জানি না। ইনফরমেশন না জেনে আমি কি করলাম, চলে আসলাম ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে একটা প্রবলেম হয়ে যায়। তো আপনি যেটা করবেন, আপনি কিভাবে ভার্সিটি প্রোগ্রামগুলো, কাঙ্ক্ষিত প্রোগ্রাম কিভাবে ইউনিভার্সিটি খুঁজে পাবেন, কোন ইউনিভার্সিটি পড়বেন, সেটা আমি ওই রিলেটেড একটা ভিডিও দিব, ওটা চেক আউট করলেই বুঝতে পারবেন। আচ্ছা, যাই হোক, যখন আপনি ইউনিভার্সিটিতে একটা প্রোগ্রাম আপনি সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর আপনার ফার্স্ট স্টেপ হলো অ্যাপ্লিকেশন করা। আপনি অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশন করার পরে ফার্স্ট স্টেপ আপনাকে টাকা পেমেন্ট করতে হবে। সো আমি যেটাতে অ্যাপ্লাই করেছিলাম, মূলত আমি দুইটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি, দুইটা ইউনিভার্সিটি থেকে আমি অফার লেটার পাই, তারপর আমার দুইটাতে ইন্টারভিউ হয়, আমি চান্স পাই। দুইটাতেই অফার লেটার পেয়ে আমি দেখা যায় যে দ্বিধাদ্বন্দ্বে ছিলাম কোনটা আসবো কোনটা আসবো না। সো আমি ফাইনালি যেটা চুজ করি, ওইটাতে আসলে মূলত আমার কি বলা হয়, অ্যাপ্লিকেশন ফি ছিল না। বাট আমি ভিউবিতে যেখানে অ্যাপ্লাই করি, ভিউবিতে আমার ৬,০০০ টাকার মতো ছিল, আমার বাংলা টাকা ৬,০০০ ছিল তখনকার ইউরো রেটে। এটা অনেক সময় আপ ডাউন করে। তো এটা আপনার যদি বলেন, ইউরোতে ছিল মনে হয় ৪০ থেকে ৪৫ ইউরোর মতো ছিল, আমি পেমেন্ট করেছিলাম। সো ওইটা পেমেন্ট করতে গেলে আপনাকে যেটা লাগবে, একটা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড লাগবে। ডেবিট কার্ড যেটাই আপনি থাকুক, অবশ্যই ডেবিট কার্ডটা কি হতে হবে, আপনার যেন ডুয়েল কারেন্সি রানিং থাকে। সো এইটা নিয়ে আমাদের অনেক সময় কনফিউশন থাকে, কারণ আমরা মূলত বাহিরে পেমেন্ট করি না, এই জন্য আমাদের অনেক সমস্যা হয়। সো এটার জন্য আপনি যেটা করতে পারেন, আপনি ফার্স্ট অফ অল ব্যাংক অ্যাকাউন্ট যখন খুলবেন, অ্যাকাউন্ট খোলার পর আপনার পাসপোর্ট নিয়ে ব্যাংকে চলে যাবেন, সাথে 2 কপির ছবি আর একটা এনআইডি কার্ড নিয়ে যাওয়ার পরে আপনি বলবেন যে আমাকে ডলার এন্ডোর্স করে দেন। তো বাংলাদেশে এখন খুব সম্ভবত $12,000 ইউজ করা যায় এক বছরে। সো $12,000 এই এন্ডোর্সমেন্ট আপনি করে দিবে ওরা। তখন আপনি কি করবেন, ওদেরকে বলবেন যে আমার ডুয়েল কারেন্সিটা চালু করে দেন। ডুয়েল কারেন্সি চালু করে দিলেই আপনি অনায়াসে আপনি পেমেন্ট করতে পারেন। যে কোনো ব্যাংকে গিয়ে আপনার বললেই হবে, ওরা এটা রান করে দিবে। রান করে দিলে আপনি পেমেন্ট করতে পারেন। সো আপনার ফার্স্ট স্টেপ হলো অ্যাপ্লিকেশন ফি। আমি তাহলে কত দিয়েছিলাম একটা ইউনিভার্সিটিতে? ৬,০০০। আচ্ছা, তাহলে আপনি ফার্স্টে যেটা করলেন, আপনি ভার্সিটি অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করলেন ৬,০০০ টাকা বা ৫,০০০ টাকা বা ৭,০০০ টাকা, এরকমই হবে, এর বেশি না। অ্যাপ্লিকেশন পেমেন্ট ফি দেওয়ার পর আপনার নেক্সট স্টেপ যেটা হলো, আপনার ইউনিভার্সিটি থেকে যদি আপনি অফার লেটার পান তাহলে আপনাকে ওরা সাথে সাথে কি করবে, একটা ইনভয়েস পাঠাবে। দুইটা ইনভয়েস পাঠাবে। একটা হলো আপনার সাবজেক্টের টিউশন ফি যত থাকবে ওইটা একটা ইনভয়েস, আর একটা হলো ব্লক অ্যামাউন্টের ইনভয়েস। সো ব্লক অ্যামাউন্টটা আপনাকে আমি দিয়েছিলাম হলো 11,৩০০। এটা ভ্যারি করে, অনেক সময় 10,000 থেকে 12,000 এর মধ্যেই থাকে, এর বেশি না। সো 11,৩০০ টাকা দিয়েছিলাম। 11,৩০০ আর হলো আমার টিউশন ফি ছিল ৩৯০০ ইউরো। সো এই অল টুগেদার আমার বাংলা টাকা এসেছিল 19,50,000 টাকার মতো। সে 19,50,000 টাকা দিলাম হলো ব্লক আর টিউশন ফি। একটা কথা বলে রাখা ভালো, সেটা হলো ব্লক অ্যামাউন্টের সব টাকা আপনাকে তারা ফেরত দিয়ে দেবে, ইউনিভার্সিটি ফেরত দিয়ে দেবে। আপনি আসবেন, আসার সাথে সাথে তারপর ওই মাস থেকে আপনাকে, যখন আপনি ব্যাংক অ্যাকাউন্ট এখানে এসে খুলবেন, খোলার সাথে সাথে তারা টাকা আপনাকে রিটার্ন করতে থাকবে। সো আপনার শুধুমাত্র খরচ হবে কি, শুধু ইউনিভার্সিটির টিউশন ফিটাই আপনার খরচ। তাহলে আমি 39 ইউরো দিলাম, এটাই আমার খরচ, এটার আমার তারা ব্যাক করবে না। ব্লক অ্যামাউন্টের টাকাটা সম্পূর্ণ তারা ব্যাক করে দেবে। সেটা গেল। এরপরে আমি 3 নম্বরে যেটা বলবো, 3 নম্বরে বলবো, এটা আসলে মূলত আগে করতে হয়, এটা আমার আগে বলা উচিত ছিল, কিন্তু তারপর আমি সিরিয়ালে 3 নম্বরে রেখেছি, সেটা হলো ভেরিফিকেশন। আপনার সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্টগুলো ভেরিফিকেশন করে নিতে হবে। এখন আপনার বাংলাদেশে খুব সম্ভবত এইচএসসি এবং এইচএসসি এই দুইটার ভেরিফিকেশনই অনলাইনে করা যায়। অনলাইনে আপনাকে ভেরিফিকেশন করে দেয়, সিল থেকে শুরু করে A to Z। এটা অনলাইনে কিউআর কোড স্ক্যান করলেই সব দেখতে পাবে। বাট আমি যখন করেছিলাম লাস্ট ইয়ারে,
তখন আমাকে বোর্ডে যেতে হয়েছিল। বোর্ডে আমার এক একটা খুব সম্ভবত 800 টাকা করে লেগেছিল। তাহলে আপনার ম্যাট্রিকের সার্টিফিকেট, ইন্টারের সার্টিফিকেট, আর হলো ম্যাট্রিকের মার্কশিট, আর হলো ইন্টার মার্কশিট, এই 4টার জন্য আপনার লাগবে 4 8 3200 টাকা। এত লাগেনি, খুব সম্ভবত আর একটু কম লেগেছিল, আমার মনে পড়তেছে না এক্স্যাক্টলি। বাট এটা অল টুগেদার আমি মনে হয় 3 সেট করেছিলাম। অরিজিনাল সেটটা করবে হলো আপনার ঠিক পিছনে, অরিজিনাল সেটটা পিছনে করবে, আর ফটোকপি যে 2 সেট থাকবে, এক সেট হলো আপনি এমবাসিতে জমা দিবেন, আর এক সেট আপনার পার্সোনাল, আপনার ব্যক্তিগতভাবে রাখার জন্য, আপনার কাছে রাখার জন্য আপনি করবেন। আমি যেটা মনে করি আসলে এক সেট পার্সোনালি আপনার নিজের কাছে রেখে দেওয়া ভালো। তো এইটা আপনার ভেরিফিকেশন করতে আপনার 3200 থেকে 3500 বা 3600 এরকম টাকা লাগবে। এসএসসি এবং এইচএসসি ভেরিফিকেশন করে নিলেন। এর পরবর্তীতে আরেকটা বিষয় বলে নেই, ভেরিফিকেশন এবং অ্যাটেস্টেশন দুইটার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। অ্যাটেস্টেশন হলো মূলত আমরা যে কোনো ফার্স্ট ক্লাস অফিসার দিয়েই, জবের ক্ষেত্রে বলেন যে কোনো পারপাসে আপনার রিয়েল ডকুমেন্টসটা আছে ওইটা দেখে ফটোকপিটাকে অ্যাটেস্টেশন করে দেয়। কিন্তু আপনি কিন্তু অ্যাটেস্টেশন করবেন, আপনি ভেরিফিকেশন করবেন ইউনিভার্সিটির ডকুমেন্টসগুলো। এখন আপনি ভেরিফিকেশন করবেন ইউনিভার্সিটির সার্টিফিকেট এবং ইউনিভার্সিটি মার্কশিট। আপনি যেটা করবেন, ব্যাচেলর যেখানে আপনি করেছেন সেখানে সেই ইউনিভার্সিটিতে গিয়ে আপনি টাকা জমা দেবেন। আমি দিয়েছিলাম মাত্র 300 টাকা। 300 টাকা জমা দেওয়ার পরে আমি আমার মার্কশিট এবং সার্টিফিকেট দুইটাই ভেরিফিকেশন করে দিয়েছিল। সো যেহেতু আমি 3 সেট করেছিলাম, 3 সেটের জন্য 300 আমি 900 টাকা আমার খরচ হয়েছিল ব্যাচেলরের জন্য। বাট মাস্টার্স আমি যেখানে করি জাহাঙ্গীরনগর থেকে, সেখানে আমার মাস্টার্স আবার একটু খরচটা বেশি হয়েছিল। আমার কাছে মনে পড়ে যতদূর 350 থেকে 400 টাকা মতো মনে হয় দিয়েছিলাম এক সেটের জন্য, শুধুমাত্র এক সেটের জন্য। এক সেট বলে রাখা ভালো, কিছু ইউনিভার্সিটিতে দেখা যায় যে মার্কশিট এবং সার্টিফিকেট দুইটা কম্বাইনলি এক সেট ধরে। আবার যেমন আমি জাহাঙ্গীরনগর করেছিলাম, এখানে মার্কশিট এক সেট, আবার আপনার সার্টিফিকেট হলো এক সেট। এইভাবে দেখা যায় যে আমার সব মিলে প্রায় 4800 টাকা মতো খরচ হয়েছে। এইখানে আপনার ধরে রাখেন 4800 আর হলো ওই পাশে 3200 টাকা, ওইটাই 3200 টাকা, আর হলো ম্যাট্রিক এবং ইন্টার মিলে 3200 দিলেন, আর হলো আপনার ব্যাচেলর এবং মাস্টার্স মিলে দিলেন হলো আপনি ধরেন অ্যাপ্রক্সিমেটলি 5000 টাকা ধরে রাখেন সব মিলিয়ে। এই টাকাটা আপনার খরচ হবে ভেরিফিকেশন পারপাস। ওকে, সো 4 নাম্বার স্টেপে আপনার যেটা লাগবে সেটা হলো হেলথ ইন্স্যুরেন্স। হেলথ ইন্স্যুরেন্স আপনাকে মাস্ট সাবমিট করতে হবে এবং এটা হতে হবে ইন্টারন্যাশনাল, অবশ্যই ইন্টারন্যাশনাল, লোকাল না। সো আমি ইন্টারন্যাশনাল যে হেলথ ইন্স্যুরেন্সটা নিয়েছিলাম এটা হলো সুইস কেয়ার থেকে। সুইস কেয়ারে আমার 1 বছরের জন্য হেলথ ইন্স্যুরেন্স নিয়েছিলাম। আপনি এটা কিভাবে নেবেন সেটা একটু বলে দেই। হেলথ ইন্স্যুরেন্সটা নেবেন হলো আপনার যে প্রোগ্রামের শুরুর ডেটটা থাকবে বা আপনি যেদিন যেতে চান ওই দিনের ডেটও আপনি দিতে পারেন, যেদিন আপনার কাঙ্ক্ষিত যাওয়ার দিন ওই দিনের ডেট থেকে আপনি শুরু করে 1 বছর সময় আপনি কাউন্ট করবেন। এটা হলো 12 মাস কাউন্ট করলে আপনার ঠিক যত দিন হবে ঠিক অত দিনের নেবেন। আমার পড়েছিল অ্যাপ্রক্সিমেটলি, এটা তো ইউরো থেকে বিডিটি কনভার্ট হয়েছিল, 25,000 টাকার মতো পড়েছিল। আচ্ছা, গেল আপনার 4 নাম্বার স্টেপ। 5 নাম্বারে হলো আপনার হলো লিগ্যালাইজেশন। লিগ্যালাইজেশনে আমি যেটা করেছিলাম, আমি শুধু চেয়েছিলাম ব্যাচেলর এবং মাস্টার্সটা করতে। এটার শুধুমাত্র এই ক্ষেত্রে আপনি যখন লিগ্যালাইজেশন করবেন, লিগ্যালাইজেশনটা মনে রাখবেন শুধুমাত্র আপনার অরিজিনাল কপি, আপনার ফটোকপি নেওয়ার ওইখানে দরকার নেই। তো লিগ্যালাইজেশনটা করবেন আপনি হলো মহাখালীর এসিআই একটা বিল্ডিংস রয়েছে, ওইখানে হলো বেলজিয়ামের কনসুলেট অফিস, ওইখানে গিয়ে আপনি লিগ্যালাইজেশনটা করতে পারেন ডকুমেন্টসগুলো। সো যখন আপনি লিগ্যালাইজেশন করবেন মনে রাখতে হবে যে আপনি ব্যাচেলর এবং মাস্টার্স, ঠিক আছে ব্যাচেলর এবং মাস্টার্স আমি জমা দিলেই হয়ে যায়। যদি মাস্টার্স প্রোগ্রামে যান তাহলে ব্যাচেলরের ডকুমেন্টসগুলো লিগ্যালাইজেশন করলে হয়। কিন্তু আমি যেটা করেছিলাম যে কোন সময় আপনি আসলে প্রবলেম পড়ে যাবেন এটা বলা যায় না, অনেক সময় তারা এইচএসসি বা এসএসসি এগুলোও লিগ্যালাইজেশন চেয়ে বসে। এই জন্য আমি যেটা করেছিলাম এসএসসি, এইচএসসি এবং ব্যাচেলর এবং মাস্টার্স 4টাই আমি করেছিলাম, কমপ্লিট করেছিলাম। আপনি যদি মাস্টার্স প্রোগ্রামের জন্য আসেন, যদি মাস্টার্স আপনার করা না থাকে তাহলে আপনি শুধুমাত্র এসএসসি, এইচএসসি আর হলো ব্যাচেলর, এই 3টা করবেন। আমার যেহেতু মাস্টার্স ছিল আমি ওইটা সহকারে করেছিলাম সবগুলো, বাট ওইটা আমার আলটিমেটলি লাগেনি, প্রয়োজন পড়েনি। বাট আমার এখানে খরচ হয়েছিল 22,140 টাকা বিডিটি। সো এইখানে একটা কথা বলি, প্রত্যেকটা কপির জন্য আপনার ইজি হবে বলে দিলে প্রত্যেকটা কপির জন্য আপনার 2400 টাকা করে লাগে। এখন আপনি হিসাব করে যাবেন, যদি আপনি ম্যাট্রিক ইন্টারের করেন তাহলে 2400 ধরেন ম্যাট্রিকের সার্টিফিকেট, ম্যাট্রিকের ট্রান্সক্রিপ্ট, ইন্টার সার্টিফিকেট, ইন্টার ট্রান্সক্রিপ্ট, এইভাবে প্রত্যেকটার জন্য। ধরেন সার্টিফিকেটের জন্য 2400, ট্রান্সক্রিপ্টের জন্য 2400, ইন্টার সার্টিফিকেটের জন্য 2400, ইন্টার ট্রান্সক্রিপ্টের জন্য 2400। ঠিক এইভাবে ব্যাচেলরের জন্য ঠিক সেম প্রসেসে। ব্যাচেলর যদি একটা ধরেন আপনার সার্টিফিকেট থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার 2400, আর ট্রান্সক্রিপ্টের জন্য আবার 2400। ঠিক এইভাবে আমার লেগেছিল মূলত 22,140 টাকা। ওকে,
6 নম্বর আপনার যেটা লাগবে সেটা হলো আপনার মেডিকেল ফি। অন্যান্য দেশে আপনি যেখানে যান, ধরেন আপনি মধ্যপ্রাচ্যের দেশ বলেন বা ইউরোপের দেশ বলেন, যেখানে যান এক এক দেশে এক এক ক্রাইটেরিয়া। তো বেলজিয়ামের ক্রাইটেরিয়া হলো আপনি যখন আপনার ভিএফএস এ ফাইল সাবমিট করবেন, সাবমিট করার আগে অবশ্যই আপনার হেলথ কন্ডিশন কেমন আছে এটা তারা চেক আপ করে তারপর আপনাকে নেবে। আপনার যদি হেপাটাইটিস বি থাকে আপনি ক্যান্সেল, বা আপনার ধরেন বড় ধরনের কোনো রোগ থাকে তাহলে আপনি ওইখান থেকেই আগে থেকে ক্যান্সেল করে দেবে, বা আপনি নিজেই বুঝতে পারবেন যে না আমার আসলে সাবমিট করলে আমার ভিসা হবে না। তো আপনার এইটা মেডিকেল ফিটা আপনার লাগে হলো ৭৫০০ বিডিটি। তো এটা আপনি করবেন হলো গুলশানে। এক্স্যাক্টলি আমার লোকেশনটা মনে নেই, বাট আপনি সার্চ দিলে পেয়ে যাবেন, আমি আপনাকে বলে দিতে পারবো। এটা কনসুলেট, বেলজিয়ামের কনসুলেট অফিস বা বিএফএস থেকে কিন্তু নির্ধারিত আপনার একটা লোকেশন রয়েছে, ওইখানেই ওই ডক্টর দিয়ে আপনাকে করাতে হবে। অন্য কাউকে দিয়ে যদি আপনি করান সেটা কিন্তু আসলে অ্যাপ্রুভ হবে না বা ওইটা নিবে না। তো মেডিকেল আপনি যখন করাতে যাবেন আপনাকে কিছু বিষয় লাগবে, এটা বলে দেই। সেটা হলো আপনার ছবি লাগবে অবশ্যই 2 কপি, আপনি পাসপোর্ট সাইজ ছবি নিয়ে যাবেন, আপনার পাসপোর্ট সাথে করে নিয়ে যাবেন, তাহলে হবে। এই 2টা জিনিস লাগবে, আর টাকা লাগবে। ৭৫০০ টাকা গেল। তাহলে 6 নাম্বার বললাম। 7 নাম্বার স্টেপে আপনি যেটা করবেন সেটা হলো আপনার কন্ট্রিবিউশন ফি। কন্ট্রিবিউশন ফিটা মূলত আমি জানতাম না, পরবর্তীতে আমি ঘাটাঘাটি করে দেখলাম আইবিজেড এর যে ওয়েবসাইট রয়েছে সেখানে। এখন আপনি অবশ্যই চেক করে নেবেন যে এই বছর আমি যেমন লাস্ট ইয়ার এসেছি, এই বছর কোনো আপডেট আছে কিনা। আমি যখন এসেছি তখন দিয়েছিলাম 237 ইউরো। এটা ইকুয়াল টু বিডিটি ছিল অ্যাপ্রক্সিমেটলি ৩২,০০০ টাকা মতো। তো আমি যে এই ৩২,০০০ টাকাটা আমি চাইলে বাংলাদেশ থেকে দিতে পারতাম, বাট আমার বেলজিয়ামে একটা ছোট ভাই ছিল আবির, ও আবির আমার পেমেন্টটা করে দিয়েছিল 237 ইউরো। ওকে আমি আবার বিডিটি বাংলাদেশের টাকা দিয়ে দিয়েছিলাম। তো এই হলো আপনার 7 নম্বরে দিলেন হলো আপনি আপনার কন্ট্রিবিউশন ফি। কন্ট্রিবিউশন ফি দেওয়ার পরে আমি যেটা করেছিলাম, আমি ইন্ডিয়ান তখন এখন তো বাংলাদেশে আসলে শুনতেছি যে এতগুলো এম্বাসি এখন বাংলাদেশে নাকি কনসুলেট অফিস আছে, বাট আমি এক্স্যাক্টলি আমি যখন অ্যাপ্লাই করেছিলাম ইউরোপের যে কোনো দেশের জন্য মূলত আপনি যদি টুরিস্ট ভিসা আসতে চান তাহলে আপনার সুইডেন এম্বাসিতে মূলত ফাইল সাবমিট করা যেত, কিন্তু যদি আপনি স্টাডি ভিসা লং টাইম ভিসা আসতে চান তাহলে আপনাকে অবশ্যই ইন্ডিয়া যেতে হতো পার্শ্ববর্তী দেশ হিসেবে। ইভেন শুধুমাত্র আমরা না, নেপাল থেকে বলেন, তারপরে শ্রীলঙ্কা থেকে বলেন, মালদ্বীপ থেকে বলেন, তারাও কিন্তু এই ইন্ডিয়াতে আসতো ফাইল সাবমিট করার জন্য। তো আমি যেটা করছিলাম ইন্ডিয়ান ভিসা নিয়েছিলাম, সেটার জন্য আমার গিয়েছিল ২,০০০ টাকা। ইন্ডিয়ান ভিসা নিলাম, নেওয়ার পরে এখন হলো আমার ইন্ডিয়া যাওয়ার পালা। সবকিছু আমার গোছানো হলো। তার আগে বলে নেই, আপনি অবশ্যই এই ফাইলগুলো কি কি লাগবে ডকুমেন্টস সেটা আমি আরেকটা ভিডিওতে বলবো। আজকে শুধু আমি বলতেছি টোটাল কস্ট কত হতে পারে। সো 9 নম্বর আপনার যেটা লাগবে সেটা হলো প্লেন ফেয়ার। প্লেন ফেয়ার আমি ইন্ডিয়া গিয়েছিলাম 13,150 টাকা মতো পড়েছিল শুধু যেতে ওয়ান ওয়ে। বাট আমি এটা বোকামি করেছিলাম, মূলত আমি জানতাম না আসলে কবে যাচ্ছি বা কতদিন লাগতে পারে বা আসতে আমার কতদিন লাগবে। এটা মনে রাখবেন সবসময়। বেলজিয়ামে আপনি যখন অ্যাপয়েন্টমেন্ট নেবেন, অ্যাপয়েন্টমেন্টটা মূলত কিভাবে নিতে হয় এটা আরেকটা ভিডিওতে বলবো না, এখন ওইখানে না যাই। তো অ্যাপয়েন্টমেন্ট আপনি যখনই নেবেন তখন আপনার হয়তোবা বুধবার আপনার অ্যাপয়েন্টমেন্ট থাকবে। বুধবার আপনি অ্যাপয়েন্টমেন্ট নিলে বৃহস্পতিবার একদিন সময় দিবে, আর শুক্রবার দিন হলো আপনার এম্বাসিতে গিয়ে পরীক্ষা দিতে হবে। এম্বাসিতে পরীক্ষা হলে তার পরবর্তীতে ওই দিনই তারা আপনাকে ডিসিশন জানিয়ে দেবে আপনার ভিসা হবে কি হবে না। ওকে, সো ওইভাবে আপনি টিকিট কাটবেন। ধরেন শুক্রবার দিন আপনি করলেন, রাতে কামব্যাক করবেন, এইভাবে আপনি টিকিটটা কাটবেন। আপনার দুপুরের মধ্যে সবকিছু শেষ হয়ে যাবে, রাতে 9টা বা 10টার দিকে আপনি এয়ার টিকিট কেটে রাখবেন। সো আপনি যাচ্ছেন হলো, যদি বুধবার অ্যাপয়েন্টমেন্ট নেন তাহলে মঙ্গলবার দিন যাবেন, বুধবার আপনি ফাইল সাবমিট করবেন, বৃহস্পতিবার রেস্ট নেবেন বা বৃহস্পতিবার ঘুরতে পারেন বা স্টাডি করতে পারেন আপনার পরীক্ষার জন্য। শুক্রবার দিন আপনি এম্বাসিতে পরীক্ষা দিলেন, শুক্রবার দিন রাতে আপনি ব্যাক করলেন। ঠিক এইভাবে প্ল্যান করে আপনি একসাথে টিকিটটা কাটবেন, রিটার্ন টিকিট সহকারে। আমি আলাদা কেটেছিলাম, এই জন্য আমার পড়েছিল যাওয়ার জন্য বললাম 9 নম্বরে। 10 নম্বরে হলো আসার সময় আমার যেটা হয়েছিল, ভিসা পাওয়ার পর শুধু আসতে আমার একটু ঝামেলা হয়েছিল, ওইখানে আমার 16,000 টাকা মতো পড়েছিল বিডিটি। ফাইনালি হলো আপনার নেক্সট স্টেপ যেটা বলবো সেটা হলো 11 নম্বর। 11 নম্বরে হলো আপনি বিএফএস এ যখন ফাইল সাবমিট করতে যাবেন ওরা বলবে যে আপনি প্রিমিয়াম নেন, নর্মালটা না নিয়ে। প্রিমিয়ামের জন্য আপনাকে একটু বেশি টাকা দিতে হবে, প্রিমিয়াম দিলেই বেশি বেটার, ওরা ফাইল পাতি সব গুছিয়ে নেবে। আদারওয়াইজ কিন্তু আপনাকে অনেক হ্যাসেল নিতে হবে। একটু কিছু টাকা বেশির জন্য হ্যাসেল নেওয়ার দরকার নেই, মনে করি যে কিছু টাকা বেশি দিয়ে আর প্রিমিয়ামটাই নেন। আপনি ওরা একটা ক্যান দিবে বা হালকা পাতলা খাবার দিতে পারে, ওটা আপনি খেয়ে নিলেন, আর সাথে সাথে ফাইলগুলো ওরাই গুছিয়ে নেবে, সেক্ষেত্রে আপনার ঝামেলা বেঁচে গেল। তো ওইখানে আমার পড়েছিল 23,156 রুপি। এটা বিডিটি 32,256 অ্যাপ্রক্সিমেটলি এরকম হবে, আপ ডাউন করে অ্যাকর্ডিং টু দ্য প্রাইস অফ দ্য কারেন্সি। আচ্ছা, এটা গেল। তো এর পরবর্তীতে আপনার 11 নম্বরে যেটা লাগবে সেটা হলো আপনি সবকিছু করে চলে আসলেন,
11 নম্বরে হলো আপনার সবকিছু ডান, আপনার হয়ে গেল। 11 নম্বরে আপনি এখন করবেন শপিং। শপিং করতে আমার মূলত আমি একটু বেশি খরচ করেছিলাম, আমার 60,000 টাকার মতো খরচ হয়েছিল। এখানে আরেকটু বিষয় বলি, তো আমি যখন ব্যাগ কিনি, মূলত একটা ব্যাগে আমার মূলত 12,000 টাকা মতো গিয়েছিল, ব্র্যান্ডের একটা কিনি। মূলত আসার জন্য আমি ভেবেছিলাম যে একটা বড় ব্যাগ কিনি, এক লাগেজের ভিতরে আমি সব নিয়ে যাবো, কিন্তু দেখলাম যে এক লাগেজে আপনার 22 কেজি না 24 কেজির বেশি আসলে আনতে দেয় না, নিয়ে আসা যায় না। এই জন্য আপনি কি করবেন, মিডিয়াম সাইজের যে ব্যাগ, মানে 24 সাইজের ব্যাগ দুটা কিনবেন। এটা নীলক্ষেত থেকে কিনতে পারেন কম দামে। 24 সাইজের দুইটা ব্যাগ কিনলে আপনার বেটার হবে। দুইটা ব্যাগ কিনবেন, দুইটা ব্যাগে দেখা যায় আপনার 4,000 8,000 টাকার মধ্যে বা 7,000 টাকার মধ্যে আপনার হয়ে যাবে। বেশি দামি কেনার দরকার নেই, কারণ এই লাগেজগুলো বিমানে খুব রাফ ইউজ করে। আপনি পার্সোনাল যেটা ইউজ করবেন ক্যাবিন ব্যাগ, ওইটা আপনি স্পেশাল কিনতে পারেন, আদারওয়াইজ সবগুলো নর্মাল কিনলেই বেটার হবে। ইটস মাই সাজেশন। আচ্ছা গেল। এগুলো করার পরে আপনার এর পরবর্তীতে যেটা খরচ হবে সেটা হলো 12 নম্বরে আপনি এখন হলো প্লেন ফেয়ার। আপনি বাংলাদেশ থেকে যে আপনি আসলে বেলজিয়ামে আসবেন, বাংলাদেশ থেকে বেলজিয়ামে আসার জন্য আমি বলবো টার্কিশ এয়ারলাইন্স ইজ বেটার কম্পারেটিভ টু আদার এয়ারলাইন্স। বাট আপনি চাইলে অন্যগুলো তো আসতে পারেন আপনার টাকা অনুসারে। কম টাকাও আসতে পারেন ইন্ডিয়ান এয়ারলাইন্সে, তারপর আপনার কাতার এয়ারলাইন্স একটু বেশি পড়বে, টার্কিশ এয়ারলাইন্সে বেশি পড়বে। টার্কিশ এয়ারলাইন্সে স্টুডেন্ট আপনার প্লেন ফেয়ার আছে, ওইটা আপনি অবশ্যই ওই কি বলা হয় গুলশানে গিয়ে খোঁজ করে আপনি দেখবেন টার্কিশ এয়ারলাইন্সের ম্যানুয়াল অফিস যেখানে আছে ওইখানে গিয়ে যোগাযোগ করে আপনি কি করবেন, ওইখান থেকে প্লেনের টিকিটটা কাটবেন। ওইখানে খরচ পড়েছে, আমার এক বড় ভাই কেটে দিয়েছিল, আমার স্টুডেন্ট ফেয়ার পড়েছিল 85,000 টাকার মতো, কিন্তু নর্মালি টিকিটের দাম ছিল 94,000। বাট একটু যখন আপনি ভিসা পাবেন সাথে সাথে টিকিটটা কেটে ফেলবেন, কারো কাছ থেকে টাকা যদি নাও থাকে, টাকা হঠাৎ করে হলো আপনি টিকিটটা কেটে ফেলবেন। সেক্ষেত্রে আপনার সুবিধাটা হবে কি, দিন যাবে টিকিটের কিন্তু দাম বাড়বে। আমি যখন আসি তখন টিকিটের দাম হয়ে যায় 1,25,000 টাকা, বাট আমি কেটেছিলাম কত দিয়ে, মূলত 85,000 টাকা দিয়ে, তো আমার অনেক টাকা সেভ হয়ে গিয়েছিল। আচ্ছা 12 নম্বরে আরেকটা বিষয় বলি, আমি যখন ইন্ডিয়া গিয়েছিলাম ডলার এন্ডোর্স করে গিয়েছিলাম, ডলার এন্ডোর্স করেছিলাম 48,000 টাকার মতো। তাহলে ওইখান থেকে কিন্তু আমি ওই যে ইয়ার টাকাটা দিয়েছি, কি বলা হয় ওই ইন্ডিয়ান রুপিতে আমি এমবাসি ফিটা দিয়েছিলাম, আর 32,000 টাকার মতো। আর হলো ধরেন 17,000 থেকে 18,000 টাকার মতো আমি ওইখানে স্টে করেছিলাম, খাওয়া দাওয়া করেছিলাম, ঘুরেছিলাম, ওইটা আমার খরচ গিয়েছে। এই হলো 48,000 টাকা আমার খরচ চলে যায়। আর এরপরে 13 নম্বরে আমি যেটা বলবো সেটা হলো আপনার আপনি যখন আসবেন এখানে, আসতে গেলেও আপনার মিনিমাম 1.5 থেকে 2 লাখ টাকা আপনি ক্যাশ নিয়ে আসবেন। আমি 1.5 থেকে 2 লাখ টাকা, আমি 2 লাখ টাকা নিয়ে এসেছিলাম। তো ওইটা বাংলাদেশ থেকে আপনি ইয়া করে নিয়ে আসবেন, ইউরো কারেন্সি করে নিয়ে আসবেন। এখানে 2 লাখ টাকা। আর 14 নম্বরে যেটা বলবো সেটা একটা হিডেন কস্ট আগের, সেটা বলিনি। সেটা হলো আপনি এই যে ডকুমেন্টস গুলো প্রিপেয়ার করেছিলেন বাংলাদেশে, এইখানে কিন্তু আপনার বাস ভাড়া বলেন, খাওয়া দাওয়া বলেন, এগুলোতে কিন্তু অনেক খরচ আছে। প্রতিদিন যাবেন প্রচুর টাকা খরচ হবে। একদিন যাবেন মানে সকালে গেলেন মানে ওই দিন শেষ, প্লাস ওই দিনের খাওয়া প্লাস বাস ভাড়া, এগুলো মিলে ধরেন যত দিন আপনি যাবেন, আমার অ্যাপ্রক্সিমেটলি আমি একটা খরচ ধরেছি, বাস ভাড়া 5,000 টাকা আর খাওয়া দাওয়া ধরেন 5,000 টাকা। আর 15 নম্বরে ফাইনালি আমি যেটা বলবো সেটা হলো আপনার আইএলটিএস করেছিলাম হলো 22,500 টাকা দিয়ে। আমি এটা হলো পরীক্ষার জন্য শুধু করেছিলাম, না আইএলটিএস করেছিলাম না, মূলত আইএলটিএস পরীক্ষার জন্য 22,500 টাকা দিয়েছিলাম। আর ওই যেদিন গিয়েছিলাম ওই দিন যাওয়া প্লাস খাওয়া প্লাস আবার ধরেন সার্টিফিকেট উঠাতে যাওয়া আবার খাওয়া দাওয়া ওই দিনেও শেষ, তো এই মিলে ধরেন আরো 3,000 টাকা। এই সব মিলিয়ে খরচ দাঁড়ায় হলো 25,21,123 টাকার মতো অ্যাপ্রক্সিমেটলি। এটা ভ্যারি করে, আপ ডাউন হতে পারে, 26 লাখও পড়তে পারে। তবে হ্যাঁ, যদি আপনি নিজে নিজে অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে আপনার হলো 25 থেকে 26 লাখ টাকার ভিতরে সবকিছু র্যাপ আপ হয়ে যাবে। বাট যদি আপনি কোনো এজেন্সির থ্রুতে করেন সেক্ষেত্রে কিন্তু এজেন্সি প্রথমে একটা কন্ডিশন দিবে, আপনার ভিসা হয়ে গেলে আপনাকে 1 লাখ টাকা দিতে হবে ক্যাশ, এবং এই যে ধরেন অফার লেটার এনে দিবে ওইটা পারপাস টাকা চাবে, আবার ইন্ডিয়া ভিসা করে দিবে সেটা পারপাস টাকা চাবে, কিছু যদি লাগে 500 চাইবে 1,000। তো আপনার ধরেন টাকাটা কিন্তু তারা বাড়িয়ে চাবে। আপনি যেটা করবেন সবচেয়ে বেটার হয় নিজে নিজে অ্যাপ্লাই করা, নিজে নিজে আপনি অ্যাপ্লাই করবেন। যদি কোনো হেল্প লাগে জাস্ট নক মি ইন দ্য মেসেঞ্জার, আই এম রেডি টু রিপ্লাই ইউর টেক্সট এনি টাইম। ওকে, আমি অনেকটা ব্যস্ত থাকি, এখানে দেখা যায় আমার কাজ থাকে, পড়ালেখা থাকে, অনেকটা চাপে থাকি, এই কারণে সবসময় আপনাদের রিপ্লাই দিতে পারি না। সো আপনি মেসেঞ্জারে আমাকে নক করেন, আগে থেকে আপনি নিজেকে প্রস্তুতি করে নেন। এখন মার্চ মাস চলতেছে, সামনের সেপ্টেম্বরে সেশনটা আপনি যদি ধরতে চান অবশ্যই ডো নট ওয়েট ফর দ্য 11th hour, দ্যাট উইল বি বেটার ফর ইউ, জাস্ট গেট রেডি ফ্রম নাও। আপনি এখন থেকে প্রিপেয়ার হয়ে যান, তাহলে হয়ে যাবে। যারা যারা অ্যাপ্লাই করবেন এই সেশনের জন্য সবার
সবাইকে আমি বেস্ট উইশেস এবং গুড লাক জানাচ্ছি। আর যদি আমার চ্যানেলের ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ, বাই বাই।